সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে আসে 4টি পরিবর্তন। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত। দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ তামিম। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। তানজিদ তামিমের একের পর এক বাউন্ডারিতে দিশেহারা হয়ে পড়েন আমিরাতের বোলাররা। ছক্কা হাঁকিয়ে মাত্র 25 বলে 50 পূরণ করেন তিনি। গ্যালারিতে উল্লাস, ব্যাট উঁচিয়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন এই মারকুটে ওপেনার। তামিমের দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের 6 ওভার শেষে বিনা উইকেটে 66 রান তোলে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ের মাঝেই খেই হারান তামিম। বাউন্ডারি লাইনে ক্যাচের শিকার হয়ে বিদায় নেন 59 রান করে। 33 বলের ইনিংসে 8টি 4 ও 3টি ছক্কা আসে তামিমের ব্যাট থেকে। স্ট্রাইক রেট 178। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল শান্ত। তিনিও দ্রুত রান তোলায় মনোযোগ দেন। 12 ওভার শেষে 1 উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে 123 রান। পরের ওভারে গিয়ে দলের বিপদ বাড়ান লিটন দাস। 32 বলে 3টি 4 ও 1টি ছক্কায় লিটন করেন 40 রান। দারুণ ব্যাটিংয়ের মাঝেই বিদায় ঘটে নাজমুল শান্তর। 19 বল খেলে 2 4 ও 1 ছক্কায় 27 রান করেন শান্ত বিদায় নিলেও তাওহিদ হৃদয় চালিয়ে যান দাপুটে ব্যাটিং। ফিনিশিং লাইনআপের ব্যাটারদের সঙ্গী করে দলকে বড় পুঁজি এনে দেন হৃদয়। বাংলাদেশের দেয়া 206 রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের কোনো বোলারকেই পাত্তা দেননি আমিরাতের 2 ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ জুহাইব। মারকুটে ব্যাটিংয়ে 50 তুলে নেন ওয়াসিম। 10 ওভার শেষে বিনা উইকেটে 107 রান তোলে আমিরাত। 11তম ওভারে তানভীর ইসলাম ফেরান জোহাইবকে। পরের ওভারেই লেগে রিশাদ হোসেন তোলেন রাহুল চোপড়ার উইকেট। তখন ম্যাচে ফেরে বাংলাদেশ। ওই ওভারে ওয়াসিমকেও ক্যাচের ফাঁদে ফেলেন রিশাদ, কিন্তু তাওহিদ হৃদয় সুযোগ মিস করেন। পরবর্তীতে ওয়াসিমের উইকেট তোলেন শরীফুল ইসলাম। কয়েক পা সরে গিয়ে দারুণ একটা ড্রাইভে ক্যাচ লুফে নেন জাকের আলী অনিক। 82 রান করা ওয়াসিম ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরের ওভারে নাহিদ রানা শিকার করেন মারকুটে আসিফ খানের উইকেট। ফলে জয়ের আশা তৈরি হলেও শেষ পর্যন্ত আমিরাতের লড়াকু ব্যাটিংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত সিরিজে যুক্ত হলো আরও এক টি-20। 21 মে শেষ ম্যাচটিও হবে শারজায়। এদিকে সূত্রের খবর, ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে 3 ম্যাচের টি-20 খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে 5 ম্যাচের সিরিজ হলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন, যেখানে খেলা হতে পারে একই ভেন্যুতে। এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলট পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় 25 মে পর্যন্ত। পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে 21 মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে 27 মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে 1 সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের। তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় 2 ম্যাচের সিরিজ এখন হবে 3 ম্যাচের। প্রথম 2 টি-20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত 9টা। আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। ক্রিকেটের ড্রেসিং রুম থেকে মেহেদী হাসান মিরাজ নতুন একটা মিশনে। মেহেদী হাসান মিরাজ এবারের ইউএর বিপক্ষে যে সিরিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজটা সেই দলে জায়গা পাননি, তারপরও নতুন মিশনে পাকিস্তানেই যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। কি কারণে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। ঠিক এই মুহূর্তে একটা এনওসির আবেদন বিসিবিতে জমা দিয়ে মেহেদী হাসান মিরাজ ইনডোর মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছেন। আপনাদের একটু দেখাতে চাই মেহেদী হাসান মিরাজের হাতে এই মুহূর্তে সাদা বল, এবং সেই সাদা বলটাই আসলে প্র্যাকটিস করতে করতে বা হাতে নিয়ে খেলতে খেলতে তিনি আসলে ইনডোরের দিকে যাচ্ছেন। যেটা বলছিলাম, পিএসএল সাকিব আল হাসানের দলে খেলার জন্যই লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি নিচ্ছেন। গুরুত্বপূর্ণ প্লে অফের ম্যাচে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে প্রস্তাব দিয়েছে খেলার জন্য।
আগামীকাল তিনি পাকিস্তানের পথে রওনা হবেন। দুই অলরাউন্ডার, দেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ একই দলের হয়ে পিএসএল এ খেলবেন। প্রতিদিনের মতো মেহেদী হাসান মিরাজ আজও ইনডোরে প্র্যাকটিসে এসেছেন। সবাই যখন লাল বলে প্রস্তুতি নিচ্ছেন তখন একটু আলাদা করে পিএসএল এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ আসলে কেন পিএসএল এর লাহোর কালান্দার্সে এই মুহূর্তে খেলতে যাচ্ছেন প্লে অফের ম্যাচে, কারণটা একটাই, সিকান্দার রাজা যিনি কিনা আসলে লাহোর কালান্দার্সে খেলছেন সেই অলরাউন্ডার, তিনি আসলে তার ন্যাশনাল ডিউটির কারণে ইংল্যান্ডে 4 দিনের একটা টেস্ট ম্যাচ আছে, সেই টেস্ট ম্যাচ খেলার জন্য আসলে তিনি চলে যাবেন। সেই জায়গাটায় আসলে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে ডেকেছে। সবচেয়ে বড় কথা, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে একসঙ্গে খেলতে দেখার সৌন্দর্যটা কিন্তু আসলে সবাই উপভোগ করবেন নিশ্চয়ই এবার পিএসএলে। মেহেদী হাসান মিরাজ তার নিজের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলতে যাচ্ছেন। এর আগে তিনি সিপিএল এ ডাক পেয়েছিলেন, দলের সঙ্গে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ কিন্তু খেলতে পারেননি। মিরাজের জন্য কিন্তু এটা অভিষেক হতে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যদি তিনি আসলে ম্যাচ খেলেন। সুতরাং মিরাজের জন্য যেমন এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ, একই সঙ্গে ঠিক যখন তিনি আসলে পাকিস্তানে যাচ্ছেন ঠিক সেই সময়টায় বাংলাদেশ দলও হয়তোবা সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে, যেই দলটাই মেহেদী হাসান মিরাজের আসলে জায়গা হয়নি। নির্বাচকরা তার উপর আস্থা রাখতে পারেননি, স্কোয়াডে রাখেননি। মিরাজ আসলে হয়তোবা একটা চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছেন। সেখানে যদি ভালো পারফর্ম করতে পারেন, নির্বাচকদের চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ থাকছে যে তিনি টি-20তেও আসলে কতটা ভালো খেলেন। অলরাউন্ডার হিসেবে ব্যাটে অথবা বলে যে কোনো সময় যে কোনো দলকে আসলে কিন্তু তিনি ভালো একটা সার্ভিস দিতে পারেন, যেটা সবশেষ বিপিএলে মেহেদী হাসান মিরাজ করেছিলেন। 355 রান করেছিলেন 14টা ম্যাচে খুলনার হয়ে এবং 13টা উইকেট নিয়েছিলেন, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তারপরও আসলে তাকে এবারের টি-20 স্কোয়াডে রাখা হয়নি। মিরাজের জন্য নিঃসন্দেহে এই পিএসএল এর ডাক পাওয়াটা একটা বার্তা, সেই বার্তাটাকে আরও জোরালো করতে পারেন মিরাজ নিজেই যদি ভালো পারফর্ম করতে পারেন। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দেশসেরা দুই অলরাউন্ডারের ম্যাচ দেখার জন্য নিঃসন্দেহে তাদের ভক্তরা অপেক্ষায় থাকবেন। মানুষ না, মুস্তাফিজ যেন জিন, উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করেই চড়ে বসলেন বিমানে। জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা। তবে হাতে সময় একদিন, এর মধ্যে যেতে হবে ভারত, পাড়ি দিতে হবে 2000 কিলোমিটারের বেশি। খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল, বিশ্রাম নেওয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের। এত ঝক্কি নিয়ে কি আর আইপিএল খেলা যায়? প্রশ্ন যখন জনমনে, তখনই ফিজ দেখালেন ভেলকি। মাঠে নামলেন, বল করলেন, দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন। তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিকবার আইপিএলে আর ঘটেনি। কোনো ক্রিকেটারকে একদিনের মধ্যে ডেকে নিয়ে ম্যাচ খেলিয়েছে। এই মোস্তাফিজকেই তো 2023 সালে চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে বসিয়ে রেখেছিল দিল্লি। কিন্তু এবার তারাই প্রথা ভেঙেছে, বুঝেছে এই ছেলে পারবে। প্রত্যাশার প্রমাণটা মাঠেই রেখেছিলেন ফিজ। প্রথম ওভারে মাত্র 6 রান, দ্বিতীয় ওভারে 7, ফার্স্ট স্পেলে মোস্তাক খরচ করেছেন মোটে 13। বল ব্যাটের খেলায় জয়ী হয়েছেন এবারও। ভ্রমণ ক্লান্তি নিয়েও স্পেল শেষে রান দিয়েছেন 24। টপ ক্লাস পারফরমেন্স না হলেও দলের বাকি বোলারদের তুলনায় বেশ ভালো। তবে ভারত যাওয়ার আগে শারজায় নিজের ছাপ রেখে গেছেন কাটার মাস্টার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিয়ে 17 রান খরচ করে দারুণ পারফরমেন্সের আভাস রেখে গিয়েছিলেন। তবে মঞ্চটা আইপিএল বলেই খুব বেশি প্রত্যাশা রাখা যায়নি সে পারফরমেন্সের বদৌলতেও। কিন্তু দিল্লির হয়ে মুস্তাফিজ যে ধাঁচে বোলিং করেছেন তাতে কাটার মাস্টারকে বাহবা দিতেই পারে দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে 1000 ডট বল দিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1005। ডটের এক সমারোহী যেন সাজালেন মুস্তাফিজ। যে প্রয়োজনে মুস্তাফিজকে ডাকা হয়েছিল তা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কাটার মাস্টার। সতীর্থদের সহযোগিতা পেলে হয়তো নামের পাশে আরও ভালো স্পেল থাকতে পারত। যা হয়েছে তাও বা কম কিসে। লোকাল বোলারদের বাজে বোলিংয়ের তোপের মাঝেও নিজেকে খুঁজে পাওয়ার মতো ফিগার সাজিয়েছেন। শারজা থেকে দিল্লি গেলেও পারফরমেন্সে এতটুকু উচ্ছেদ পড়েনি মুস্তাফিজের। বাঁহাতি এই পেসার বোধ হয় জাদু জানেন। যেদিন ব্যাটাররা রান করবে সেদিন বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের পাল্টা সেই রান উপহার দিবে। আবার বোলাররা কম রানে অপোনেন্টকে আটকে দিলেও ব্যাটাররা 22 গজে আসা যাওয়ার মিছিলে থাকবে। এ যেন বাংলাদেশের অলিখিত নিয়ম। শারজায় 203 রানের পাহাড়সম টার্গেট দিয়েও আরব আমিরাতের বিপক্ষে হার যেন সেই কথাই বলে।
নাহিদ রানার অভিষেক ম্যাচ গোটা দেশ তাকিয়ে গতি বাউন্সে উড়িয়ে দিবে সংযুক্ত আরব আমিরাতকে, কিন্তু হলো উল্টোটা। নো বল এলোমেলো বোলিংয়ে অতিরিক্ত গতি যেন কাল হয়ে দাঁড়ালো টাইগার পেসারের জন্য। প্রথম ওভারে দিলেন 18 রান। এখানেই শেষ নয়, বাকি 3টি ওভারে ঘুরে দাঁড়াতে ব্যর্থ রানা। যদিও 2টি উইকেট শিকার করেছেন, তবে ম্যাচের মোড় ঘুরাতে তা খুব বেশি কাজে আসেনি। প্রায় 13 ইকোনমিতে 4 ওভারে 50 রান খরচ করেন টাইগার পেসার। বাংলাদেশের জার্সিতে শর্টার ফরম্যাটে ভুলে যাওয়ার মতোই শুরুটা হলো চাপাই এক্সপ্রেসের। রানার মতো এদিন হতাশ করেছেন আরেক পেসার তানজিম সাকিবও। এলোমেলো বোলিংয়ে দ্বিতীয় টি-20তে নির্বিষ ছিলেন তরুণ তুর্কি। রানার চাইতেও তার পারফরমেন্স একটু দৃষ্টিকটু। 3 ওভার 5 বলে 14.5 ইকোনমিতে দিয়েছেন 55 রান। যদিও ঝুলিতে রয়েছে 1টি উইকেট, তবে তা কেবলই সংখ্যা। তবে কিছুটা ব্যতিক্রম ছিলেন শরীফুল ইসলাম। 4 ওভারে 34 রান খরচায় 2 উইকেট শিকার করেছেন টাইগার পেসার। অবশ্য পেসারদের তুলনায় স্পিনারদের পারফরমেন্স কিছুটা ভালো, তবে ম্যাচ হারায় সে সবই থাকছে আড়ালে। প্রশ্ন উঠছে, তবে কি 200+ স্কোর করায় অতি আত্মবিশ্বাসী বোলারদের লাইনচ্যুত হবার কারণ? ভারত পাকিস্তান যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা, তবে দুই প্রতিবেশীর জন্য শুধুমাত্র যুদ্ধটাই লাভজনক নয়, লাভজনক মাঠের ক্রিকেটটাও। তাই তো ভারত পাকিস্তান সম্পর্ক যে অবস্থাতেই থাকুক, 22 গজের লড়াই মানেই পয়সা উসুল। ব্লকবাস্টার এই দ্বৈরথকে না বলাটা তাই অতটাও সহজ নয়। সোমবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বিসিসিআই। তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সে গুঞ্জন উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সকাল থেকে কয়েকটা খবরে দেখলাম বিসিসিআই এসিসি ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এসব খবরের সত্যতা নেই। এখন পর্যন্ত এই নিয়ে বিসিসিআই কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আনুষ্ঠানিক আলোচনার পরে এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি। এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চলমান আইপিএল এবং ছেলে ও মেয়েদের ইংল্যান্ড সফরের ওপর। যখনই এসিসি ইভেন্ট নিয়ে কোনো সিদ্ধান্তে আসবে বিসিসিআই, তখন তা জানিয়ে দেওয়া হবে। দুই দেশের সম্পর্ক যেমনই হোক না কেন, ভারত পাকিস্তান কিংবা এশিয়া কাপ মানেই শত শত মিলিয়ন ডলারের ব্যবসা। 2024 থেকে 32 ভারতে এই টুর্নামেন্ট সম্প্রচার সত্ত্ব বাবদ চুক্তির পরিমাণ 170 মিলিয়ন ডলারেরও বেশি। টুর্নামেন্ট প্রতি সেখান থেকে প্রায় 200 কোটি রুপি পাবে পাকিস্তানও। এশিয়া কাপ না হলে তাই আর্থিক ক্ষতি দুই দেশেরই। ভারত সেই ক্ষতি এড়াতে চাইলে এত সব যুদ্ধ বয়কটের হুঁশিয়ারি ছেড়ে খেলতে হবে ক্রিকেট মাঠে। একই শর্ত প্রযোজ্য আর্থিকভাবে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তানের ক্ষেত্রেও। সেপ্টেম্বরে তাই এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা অনেকটাই কম।